তাই আজকে আমরা একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে দেখাবো, যেটা গাছের মাটিকে বাধ্য করবে গাছের খাবার ডিকম্পোস্ট করে গাছের গ্রহণযোগ্য করে তুলতে। যে এই সারটির মধ্যে কী এমন আছে যা মৃত মাটিকে জীবিত করে তুলবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের বাগানের গাছগুলোকে আমরা আমাদের বাচ্চার মতো ভালোবাসি, সেভাবেই বড় করে তুলি। সময় মতো জল, খাবার, ঔষধ সবই দিই। তারপরও কখনো কখনো গাছের বৃদ্ধি বন্ধ হতে দেখি, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে দেখি, গাছ ঝিমিয়ে পড়ে আস্তে আস্তে মারা যেতেও দেখি। গাছকে অসুস্থ দেখে আমরা আরও বেশি করে খাবার, ঔষধ দিতে থাকি, কিন্তু রোগের কোনো কিনারা করতে পারি না। আমরা রোগের ওষুধ খুঁজতে খুঁজতে পুরো ইন্টারনেট চেলে ফেলি, কিন্তু গাছের গোড়ায় গিয়ে তার মাটিতে বুঝতে চেষ্টা করি না যে সে কি চাইছে। আমরা গাছের মাটিতে খাবার তো দিচ্ছি, কিন্তু সেই মাটির কি ক্ষমতা আছে ওই খাবারকে ডিকম্পোস্ট করে গাছের খাবারের উপযোগী করে তোলার? হ্যাঁ বন্ধুরা, গাছের মাটির শক্তি যদি না থাকে, যতই খাবার দেই না কেন তা গাছ কিছুতেই গ্রহণ করতে পারবে না। তাই আজকে আমরা একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে দেখাবো, যেটা গাছের মাটিকে বাধ্য করবে গাছের খাবার ডিকম্পোস্ট করে গাছের গ্রহণযোগ্য করে তুলতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সব উপকরণগুলি এখানে মেশানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে 3টি উপকরণ আছে যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং শেষে যেটি বলবো সেটা ছাড়া তো এই ফার্টিলাইজার কিছুতেই তৈরি করা সম্ভব হবে না। তাহলে আসুন প্রথমে এই সারটি তৈরি করা দেখাই, তারপর বলবো যে এই সারটির মধ্যে কী এমন আছে যা মৃত মাটিকে জীবিত করে তুলবে। সবার প্রথমে একটি ড্রাম বা বালতি নিন, যেখানে অন্তত 15 লিটার জল ধরবে। মোটামুটি 10 লিটার মতো জল আমি এই ড্রামের মধ্যে নেব। আমি এখানে 10 লিটার জল নিয়ে নিচ্ছি। আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সেখানে উপকরণগুলোও কিন্তু কমা বাড়া হবে। এই জলের মধ্যে প্রথমে আমি দিচ্ছি 500 গ্রাম বিভিন্ন রকম সবজির খোসা। এই সবজির খোসাগুলোতে বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস আমরা পেয়ে যাব। এই সবজির খোসার মধ্যে প্রচুর পরিমাণে খনিজ, ভিটামিন এই সমস্ত থাকে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এরপরে আমি নেব ডিমের খোসা। মোটামুটি 4 থেকে 5টি ডিমের খোসা আমি এখানে নিয়ে নেব। আর ডিমের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান কিন্তু পাওয়া যায়। এই ডিমের খোসা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত, যা মাটির যে অম্লতা সেটাকে নিয়ন্ত্রণ করে রাখে, যাতে গাছের কোষ যে প্রাচীর সেটা শক্তিশালী হয়। তো যা যা উপকরণ বলছি এগুলো নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এরপরে নিচ্ছি ভাত। মোটামুটি 250 গ্রাম চালের আমি ভাত নিয়েছি। তো আপনি চাইলে যে প্রতিদিনের ভাত বেঁচে যায় সেগুলো কিন্তু বাঁচিয়ে বাঁচিয়ে রেখেও এই জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন, বা কমা চাল নিয়ে সেটাকেও রান্না করে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ভাতের মধ্যে কিন্তু অনেক কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন আছে, এবং অনেক খনিজও আছে, যেটা কিন্তু গাছের বিকাশে সাহায্য করবে। এরপরে নিচ্ছি মাছের যে বর্জ্য, মানে যেগুলো ফেলে দেওয়া মাছ, যেমন কানকো আছে, মাছের পোটা আছে, ফুলকা আছে, এইগুলোকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। চাইলে আপনি চুনো মাছও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস, এটাকে মনে রাখবেন। যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার যে ফার্টিলাইজার সেটা কিন্তু অনেক বেশি কার্যকারী হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস পেয়ে যাবেন। এরপর চাল ধোয়া জল দিচ্ছি এর মধ্যে, মোটামুটি 1.5 থেকে 2 লিটার। চাল ধোয়া জলের মধ্যে যেমন খাদ্যের পুষ্টি উপাদান আছে, তার সঙ্গে কিন্তু উপকারী ছত্রাকও আপনি এতে পেয়ে যাবেন, যার জন্য কিন্তু আপনার
ছত্রাকের যে সমস্যাটা সেটাও কিন্তু দূর হবে অনেকখানি। এরপর বিশেষ একটা উপকরণ, সেটা হচ্ছে কাঁচা গোবর। এই কাঁচা গোবরটা কিন্তু অবশ্যই নেবেন, এবং এই গোবরটা কিন্তু 1 থেকে জোর 2 দিনের পুরানো হবে। যদি 1 দিনের হয় সব থেকে ভালো, দেশি যে গরু তার যে গোবর হলে আরও ভালো হয়। তো এই গোবরটা মোটামুটি আপনি এখানে 250 থেকে 300 গ্রাম আপনি ব্যবহার করবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, কারণ এই গোবরের মধ্যে কিন্তু অনেক উপকারী যে ব্যাকটেরিয়া সেগুলো আছে, উপকারী যে অণুজীব সেগুলো আছে, যেগুলোকে কিন্তু আমাদের মাটিকে উর্বর করতে এবং এই যে খাবারটা আমরা তৈরি করছি এটাকে তৈরি করতে কিন্তু অনেকটা হেল্প করবে। তো সেহেতু এখানে কিন্তু গোবরটা অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু কাঁচা গোবর হতে হবে, পুরনো কোনো গোবর না, যে পোকা হয়ে যায় সেরকম কোনো গোবর কিন্তু ব্যবহার এখানে করবেন না। এবং গোবরটা যাতে ভালোভাবে গুলে যায় সেটা দেখবেন, ভালো করে এভাবে গুলিয়ে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, যে লাঠিটা আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু কোনো মেটালের নেবেন না, কাঠের বা বাঁশের আপনি লাঠি নিয়ে এখানে ব্যবহার করবেন, কোনো মেটালের জিনিস এখানে ব্যবহার করবেন না। এখন এটা দেখুন, এটা হচ্ছে 1 নম্বর ইনগ্রিডিয়েন্টস, যেটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। এটা ছাড়া কিন্তু কোনোভাবেই আপনার এই যে ফার্টিলাইজার যেটা ম্যাজিক করবে সেটা কিন্তু পাবেন না। এটা হচ্ছে গুড়। তো আপনি যে কোনো গুড় নিতে পারেন, যত পুরনো গুড় হবে ততই কিন্তু এর কাজটা ভালো হবে। এখানে মোটামুটি 1 থেকে 150 গ্রাম পরিমাণ আমি গুড় নিয়েছি। তো আপনি যে কোনো গুড় নিতে পারেন, এই যে এরকম পাতলা গুড় যেটা সেটাও নিতে পারেন, বা যেগুলো শক্ত শক্ত আসে সেগুলোও নিতে পারেন। নিয়ে এটাকে ভালো করে গোলাবেন, একেবারে সুন্দরভাবে গুলিয়ে নিয়ে এটাকে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটা গাছের তলায় রেখে দেবেন, ছায়াতে রেখে দেবেন, কোনো রৌদ্রে কিন্তু এটাকে রাখা যাবে না। আর এর যে ঢাকনাটা এমনভাবে দেবেন যে ঢাকনাটা যেন পাশ দিয়ে একটু ফাঁকা থাকে, যেখান দিয়ে কিন্তু এখানে যেন বাতাস চলাচল করতে পারে। বাতাস চলাচল না করলে কিন্তু এর যে ফার্টিলাইজারটা সেটা কিন্তু সঠিকভাবে তৈরি হবে না, তাই এর মধ্যে যেন বাতাস চলাচল করে। সাইডে রেখে দেবেন, কোনো গাছের ছায়ায় বা কোনো শেডের নিচে রেখে দেবেন, যেখানে মানে আপনার পুরোপুরি ছায়া থাকবে, রৌদ্র না পড়ে। আর বাতাস চলাচল করার জন্য অবশ্যই একটু ফাঁকা রাখবেন। যদি সেরকম কিছু না থাকে তাহলে উপরে একটা বস্তা চাপা দিয়ে রেখে দেবেন, তাহলেই কিন্তু হবে। এইভাবে মোটামুটি 1 মাস মতো গাছের ছায়ায় রেখে দেবেন। আর প্রত্যেক দিন যেটা করবেন, প্রত্যেক দিন এটাকে একবার করে, মোটামুটি একবার না, মোটামুটি 3 বার আপনি খুলবেন, খুলে ওই ঢাকনাটা খুলে ওই কাঠি দিয়ে কিন্তু বারবার করে এদিক ওদিক করে নেড়ে দেবেন, মোটামুটি সারাদিনে 3 বার। দেখুন আমি এই যে ঢাকা দিয়েছি এখান দিয়ে কিন্তু গ্যাপ রেখে দিয়েছি, যাতে এখানে ভালোভাবে হাওয়াটা চলাচল করতে পারে। এর মধ্যে কিন্তু বাতাস চলাচল করাটা খুবই জরুরি। এভাবে রেখে দেবেন। আর প্রত্যেক দিন কিন্তু ওই 2 থেকে 3 বার অবশ্যই নাড়িয়ে দেবেন, যাতে এর মধ্যে বাতাসটা অর্থাৎ অক্সিজেনটা যেন ভালোভাবে এর মধ্যে যায়। এটা দেখুন একটা প্লাস্টিকের জার, আর এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের একটা জার। আর এই হাইড্রোজেন পারঅক্সাইডও কিন্তু গাছের জন্য খুবই উপকারী। এটা নিয়েও কোনোদিন আমি ভিডিও আপনাদের বানিয়ে দেবো, এতটাই উপযোগী যেটা আপনারা ভাবতেও পারবেন না। তো সেটা নিয়েও কোনো সময় ভিডিও বানাবো, যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে পুরোপুরি ঢাকনা দিয়ে ঢেকে গাছের তলায় রেখে দেব। দেখুন পরের দিনে খুলছি, দেখুন উপরে কীরকম একটা হয়ে গেছে, সাদা সাদা ছত্রাকের মতো এসে গেছে। এটাকে কিন্তু ভালো করে রেখে দেওয়ার পর কিন্তু দেখুন এরকম পরের দিন হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু এটা আবার আপনার সারে পরিণত হয়ে যাবে। তো এইভাবে দেখুন প্রতিদিনের এভাবে ঘুরিয়ে দেবেন, এবং যখন দেখবেন এর মধ্যে থেকে একটা টক টক ভাবের একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে, তখন জানবেন আপনার ফার্টিলাইজারটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তখন আপনি গাছে অ্যাপ্লাই করতে পারেন। গাছে অ্যাপ্লাই করার জন্য যে রেশিওটা নেবেন, সেটা যদি আপনি 9 লিটার জল নেন তাহলে কিন্তু আপনাকে 1 লিটার এই ফার্টিলাইজারটা দিতে হবে, অর্থাৎ 9:1 রেশিওতে আপনাকে এই ফার্টিলাইজারটা দিতে হবে। যেমন গাছ সেরকমভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি বড় গাছ হয়, বড় অনেক মাটিতে থাকে, তাকে একটু বেশি দেবেন।
যেখানে কম মাটি আছে সেখানে কম দেবেন। এইভাবে অ্যাপ্লাই করুন। এখন আসুন বলি এই দ্রবণটি কেন এত কার্যকরী, কিভাবে এ কাজ করবে। এখানে যে সমস্ত উপকরণ দিলাম সবই কিন্তু পচনশীল, যার থেকে গাছের মুখ্য এবং গৌণ যে পুষ্টি চাহিদা সেগুলো কিন্তু পূরণ হবে। এখন এই যে খাবারগুলি মাটিতে দেব বা দিলাম বা আগে যেগুলো দিয়েছি, যেমন আমরা মিক্স সার দিয়ে থাকি, সবজির খোসাও অনেক সময় গুঁড়িয়ে দিয়ে থাকি, ডিমের খোসা গুঁড়িয়ে দিয়ে থাকি, তো বিভিন্ন সার আমরা দিয়ে থাকি। তো সেই সার থেকে কিভাবে গাছ তার খাবারটা গ্রহণ করে। যখন আমরা মাটিতে সার দিই সেখানে কিন্তু কিছু উপকারী অণুজীব থাকে, সেই অণুজীবগুলো করে কি ওই খাবারগুলোকে ভেঙে গাছের যে পুষ্টিমৌল যেভাবে গাছ গ্রহণ করতে পারে তারা কিন্তু সেইভাবেই তৈরি করে গাছকে সাপ্লাই করে, তখন গাছ কিন্তু সেগুলো সহজেই নিতে পারে। বিভিন্ন অণুজীব যারা উপকারী অণুজীব, যারা পচনশীল জিনিসগুলোকে দ্রুত পচিয়ে দেয়, সেই সমস্ত অণুজীবগুলো কিন্তু দেখবেন আমাদের বেশিরভাগ পাওয়া যায়, দেখবেন জঙ্গল যে সমস্ত আছে সেই জঙ্গলগুলোতে পাওয়া যায়। সেই মাটিগুলো দেখবেন অনেক দিন ওই জায়গাগুলো কেউ কিন্তু পরিষ্কার করে না, আর পরিষ্কার না করার ফলে সেখানে কিন্তু পাতা পড়ছে, পাতা পড়ার পর ওই অণুজীবগুলো কিন্তু ওই পাতাগুলোকে খুব তাড়াতাড়ি পচিয়ে দিচ্ছে এবং সেখানেই দেখবেন অনেক অনেক গাছপালা জন্মাচ্ছে, যেখানে কিন্তু কেউ কোনো রকম সার দিতে যায় না। আমরা যে রাসায়নিক সারগুলো আমাদের গাছের মাটিতে দিচ্ছি সেখান থেকে কিন্তু এই অণুজীবগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের গাছ খুব সহজে কিন্তু এই সমস্ত যে সমস্ত খাবারগুলো আমরা গাছের মাটিতে দিচ্ছি সেগুলোকে গ্রহণ করতে পারে না। তো তার জন্য আমাদের মাটিতে কিন্তু অণুজীবের সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমরা যখন গাছের মাটিতে খাবার দিচ্ছি, যদি এই অণুজীবগুলো না থাকে সেই খাবারটাকে কিন্তু আমরা গাছের উপযোগী করে তুলতে পারবো না। তাহলে এই অণুজীবগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই অণুজীবগুলো বাঁচিয়ে রাখার জন্য প্রথমত কি হবে, আমাদের রাসায়নিক সার যতটা সম্ভব কম ব্যবহার করব, না ব্যবহার করাটাই ভালো। আর এই অণুজীবগুলোকে কিন্তু খাবার দিতে হবে, ওরা তো খাবার খেয়ে বেঁচে থাকবে, তো সেই খাবারটা কিন্তু আমরা গাছের মাটিতে দিই না, যেগুলো খেয়ে অণুজীবগুলো বেঁচে থাকবে। তো তার জন্যই আমি কিন্তু এখানে মাটিতে গুড় প্রয়োগ করলাম। এই গুড় প্রয়োগ করার ফলে কি হলো, ওই গুড়ের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেট কিন্তু এই অণুজীবগুলো খুব ভালোবাসে, যার জন্য কিন্তু এই অণুজীবগুলো খায় এবং বংশ বিস্তার করে কিন্তু আমাদের গাছকে হেল্প করে, খাবারগুলোকে ডিকম্পোজ করে দেয়, গাছ কিন্তু সেই খাবারগুলো অনায়াসে নিতে পারে। তার জন্য আমাদের কিন্তু মাটির যে অণুজীবগুলো আছে সেগুলোকে আমাদের যাতে বংশ বিস্তার বেশি বেশি করে করতে পারে সেগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমাদের মাটিতে যদি অণুজীবের সংখ্যা কমে যায় সেগুলো কিন্তু আমাদের বাড়াতে হবে। পরবর্তী যে ভিডিও আসবে সেখানে কিন্তু আমি মাটিতে কিভাবে অণুজীবের সংখ্যা আরও বেশি করে বাড়াবেন সে ব্যাপারে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব। এবং শুধুমাত্র ছাদ বাগানি বা টব বাগানি নয়, এগুলো কিন্তু চাষের জমির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমরা কিন্তু রাসায়নিক সার দিয়ে দিয়ে আমাদের জমি এমনই অবস্থা করে ফেলেছি যেখানে ফসলের যে গুণগত মান সেগুলোও কমছে এবং উৎপাদন অনেক কমে যাচ্ছে, যার জন্য এগুলো কিন্তু আমাদের চাষি ভাইয়েরাও খুব ব্যবহার করলে খুবই উপকৃত হবেন। নাচ গার্ডেন যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি পরপর ভিডিও নিয়ে আসি এবং সমস্ত যেগুলো আমাদের ছাদ বাগানে লাগে সেগুলো তো নিয়ে আসে, এর সঙ্গে যেগুলো আমি এরপর বলবো সেগুলো কিন্তু আমরা কৃষি জমিতেও কিন্তু ব্যবহার করতে পারবো এবং ছাদ বাগানের জন্য তো অবশ্যই উপকারী হবে। এবং তার সঙ্গে আপনারা নিজেরা যেগুলো চান, আপনাদের যে প্রয়োজন, আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। আপনারা ভিডিও তো দেখেন কিন্তু লাইক করেন না, তাই আমি বুঝতে পারি না যে কতজন আমার ভিডিওটা ভালো লাগলো, কে কে উপকৃত হলেন এবং আপনাদের কি বিষয় ভিডিও চাই সেটাও অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে সমস্ত ভিডিওগুলো হাজির করার এবং কমেন্টেও আপনারা জানিয়ে যাবেন আপনারা এর থেকে কোনো উপকার পাচ্ছেন কি না, তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিও যে তৈরি করব তার একটা ভিতর থেকে একটা আমার চাহিদা আসবে এবং এনার্জি আসবে।
তো এইভাবে আপনারা লিকুইড ফার্টিলাইজার তৈরি করুন, তৈরি করে গাছের গোড়ায় দিন। এর আগেও যে ফার্টিলাইজারগুলো তৈরি করেছি সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখবেন, সেগুলোই অ্যাপ্লাই করবেন। এই গরমের সময় কিন্তু গাছের সেলাইন তৈরি করার আমি একটা ভিডিও দিয়েছি, সেগুলোকেও দেখবেন। খুবই সহজে, খুবই ফেলে দেওয়া জিনিসগুলো থেকে কিন্তু তৈরি করা যায় এই সমস্ত ফার্টিলাইজার। তো ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।